শহরটি তখনও ভোরের আলোয় পুরোপুরি স্নান করে উঠতে পারেনি। এক অস্বস্তিকর ধূসর কুয়াশায় ঢাকা ছিল চারপাশ। আকাশটা মলিন দেখাচ্ছিল, যেন রাতের অন্ধকার পুরোপুরি বিদায় নিতে চাইছে না। কিন্তু সেই সাত সকালেই ঘণ্টাঘর চকের মোড়ে আবর্জনার উৎকট গন্ধ আর লোকাল বাসের কর্কশ শব্দ বাতাসের স্তব্ধতা চিড়ে দিচ্ছিল। চারদিকে যখন জীবিকার তাড়নায় মানুষের ব্যস্ততা শুরু হয়েছিল, ঠিক তখনই ফুটপাথের এক কোণে ধুলোমাখা একজোড়া ছোট হাত ব্যস্ত ছিল ময়লার ভাগাড়ে। 12 বছরের কিশোর কবির সেখানে একটি ছেঁড়া চটের বস্তা নিয়ে পরম মগ্নতায় ঝুঁকেছিল। তার চারপাশের মানুষ যখন সুগন্ধি মেখে দামি গাড়িতে যাতায়াত করছিল, কবির তখন নোংরা প্লাস্টিকের বোতল আর পড়ে থাকা তামার তারের মাঝে নিজের পৃথিবী খুঁজছিল। তার হাতের নখে আর চামড়ায় জমে থাকা ময়লাগুলো এতটাই গভীর ছিল যে মনে হতো ওটা কোনো নোংরা নয়, বরং সমাজের চোখে অস্পৃশ্য হওয়ার এক স্থায়ী মোহর। কবির কথা খুব একটা বলতো না, তাই স্থানীয় দোকানদাররা ভাবত ছেলেটি হয়তো বোবা অথবা তার মাথায় কোনো সমস্যা আছে। কিন্তু সত্যটা ছিল ঠিক তার উল্টো। কবির কথা কম বললেও শুনত আর বুঝত অনেক বেশি। সে মানুষের কোলাহল, শহরের ব্যস্ততা আর যান্ত্রিক শব্দের মাঝে এক অদ্ভুত সুর খুঁজে পেত। যখন কোনো দামি গাড়ি পাশ দিয়ে যেত, সে তার ইঞ্জিনের আওয়াজ শুনে বলে দিতে পারত ভেতরে যন্ত্রাংশ কেমন আছে। মানুষ যখন কথা বলতো, সে শব্দগুলোর মানে ধরত, আর যখন যন্ত্র চলত, সে তার ভেতরকার গাণিতিক প্যাটার্ন বা নকশাগুলো ধরতে পারত। তার এই অসাধারণ ক্ষমতা সম্পর্কে পুরো শহর ছিল অন্ধ। ঠিক কবিরের সামনেই সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল শহরের সবথেকে প্রভাবশালী আর্থিক প্রতিষ্ঠান এপেক্স ব্যাংক। নীলচে কাচের তৈরি সুউচ্চ সেই অট্টালিকা যেন আভিজাত্যের এক দুর্গ ছিল। প্রতিদিন সকাল হতেই কালো রঙের দামি গাড়ি থেকে ইস্ত্রি করা স্যুট পরা সম্ভ্রান্ত মানুষেরা নামত এবং ব্যস্ত ভঙ্গিতে মোবাইলে কথা বলতে বলতে ভেতরে প্রবেশ করত। কবিরের মতো ধুলোমাখা কোনো মানুষের সেই প্রাসাদে প্রবেশের বিন্দুমাত্র অধিকার ছিল না। গেটের পাহারাদার প্রতিবার তাকে দেখা মাত্রই কড়া গলায় ধমক দিয়ে বলতো, এখান থেকে দূর হ, এখানে তোর মতো ভিখারির জায়গা নেই। কবির অবশ্য এসব শুনে রাগ করত না, বরং এক চিলতে অমায়িক হাসি দিয়ে আবার ডাস্টবিনের নোংরার মাঝে ঝুঁকে পড়ত। সেই ব্যাংকের বিশাল দেয়াল ঘেঁষে একটা পুরনো ইলেকট্রিক ট্রান্সফরমার বক্স ছিল। কবির প্রায়ই সেই বক্সটার পাশে বসে তার পকেটে থাকা শুকনো রুটির টুকরোটা মনের সুখে চিবিয়ে খেত। বাকিরা সেই ট্রান্সফরমারের ভনভনানিকে একটা বিরক্তিকর আওয়াজ মনে করলেও কবিরের কাছে সেটা ছিল এক রহস্যময় ভাষা। সে মন দিয়ে সেই তরঙ্গের ওঠানামা শুনত। সেদিন দুপুরের সময় আকাশের রংটা হঠাৎ গুমট হয়ে গিয়েছিল এবং এপেক্স ব্যাংকের ভেতরে শুরু হয়েছিল এক অভূতপূর্ব তোলপাড়। ব্যাংকের সুশৃঙ্খল শান্ত পরিবেশে হঠাৎ হট্টগোল শুরু হয়ে গেল। সমস্ত কর্মচারী আতঙ্কিত হয়ে নিজেদের আসন ছেড়ে উঠে দাঁড়াল। বড় বড় কর্মকর্তাদের ফর্সা মুখগুলো ভয়ে ফ্যাকাশে হয়ে গিয়েছিল। একের পর এক লাল টেলিফোনগুলো সশব্দে বেজে উঠছিল। ওপরতলার আলিশান বোর্ডরুমে এক উচ্চপদস্থ কর্মকর্তার আর্তনাদ শোনা গেল। 500 কোটি টাকা মুহূর্তের মধ্যে সিস্টেম থেকে উধাও হয়ে গেছে। এটি কোনো রটনা বা কল্পনা ছিল না। ব্যাংকের প্রধান সার্ভার থেকে 500 কোটি টাকা ডিজিটাল উপায়ে পাচার হয়ে গিয়েছিল। অবাক করা বিষয় হল, সেই বিশাল অঙ্কের টাকা কোনো গ্রাহকের হিসাবে যায়নি কিংবা বিদেশের কোনো ব্যাংকেও পৌঁছয়নি। সিস্টেমের মধ্য থেকে সেটা যেন হঠাৎ অদৃশ্য হয়ে মহাশূন্যে মিলিয়ে গিয়েছিল। ব্যাংকের আইটি বিশেষজ্ঞ দল দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়াদৌড়ি শুরু করল। সার্ভার লগগুলো খুঁটিয়ে দেখা হলো, ফায়ারওয়াল পরীক্ষা করা হলো এবং দেশের সেরা সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞদের জরুরি তলব করা হলো। প্রতি সেকেন্ডে এপেক্স ব্যাংকের কয়েক দশকের সুনাম ধুলোয় মিশে যাচ্ছিল। বাইরে ফুটপাথে বসে কবির এই পুরো বিশৃঙ্খলা খুব গভীর চোখে পর্যবেক্ষণ করছিল। তার কানে ব্যাংকের ব্যাকআপ সার্ভারের এক্সস্ট ফ্যানের শব্দটা কিছুটা অন্যরকম লাগছিল। ফ্যানটা তার স্বাভাবিক ছন্দে চলছিল না। প্রতি 30 সেকেন্ড অন্তর সেটা ফ্যাকবার করে থামছিল, যেন ভেতরে কেউ তার শ্বাস রোধ করে রেখেছে। কবির ধীর পায়ে উঠে দাঁড়াল এবং তার পিঠের চটের বস্তাটা নিচে রেখে ব্যাংকের দেয়ালের সেই ঠান্ডা কাচের ওপর কান পাতল। তার চোখ দুটো সরু হয়ে এলো। সে বিড়বিড় করে নিজের মনেই বলল, এটা তো সাধারণ চুরির কাজ নয়, এটা একটা অত্যন্ত নিপুণ রুট রিডাইরেকশন বা পথের দিক পরিবর্তন করা হয়েছে। কবিরের মনে পড়ল তার স্বর্গীয়া মায়ের হাসিমাখা মুখটা। তার মা একসময় এই ব্যাংকেই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতেন, কিন্তু বছরখানেক আগে এক সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান এবং তারপর থেকেই কবির আশ্রয়হীন হয়ে এই ফুটপাথে দিন কাটাচ্ছিল।
মায়ের সেই স্মৃতি হিসেবে কবিরের কাছে একটা ভাঙা কিপ্যাড ফোন ছিল, যাতে কোনো ফোন নম্বর ছিল না, বরং ছিল কিছু গাণিতিক নকশা বা নোটস। কবির তার পকেট থেকে সেই দুমড়ানো কাগজটা বের করল, যেখানে সে প্রতিদিন যন্ত্রের ভাষা শুনে কিছু কাল্পনিক চিহ্ন এঁকে রাখত। ব্যাংকের ভেতরে তখন হাহাকার চলছিল, আর বাইরে এক অবহেলিত কিশোর কাচের দেয়াল ভেদ করে সার্ভার রুমের অদৃশ্য জটিলতাগুলো পড়ার চেষ্টা করছিল। কবির এক লম্বা দম নিল এবং ভাবল, এখনই যদি আমি সত্যিটা না বলি তবে এই আমানতগুলো চিরতরে নষ্ট হয়ে যাবে। কবির নিজের সব জড়তা কাটিয়ে চটের বস্তাটা কাঁধে নিয়ে ব্যাংকের প্রধান ফটকের দিকে অগ্রসর হল। পাহারাদার তাকে আসতে দেখে তার হাতের লাঠিটা সজোরে উঁচিয়ে ধরল এবং বলল, তোকে তো একবার মানা করেছি, আবার এখানে কেন এসেছিস? কিন্তু কবিরাজ থামল না, বরং এক অটল সাহসিকতার সাথে পাহারাদারের চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, সাহেব, আপনাদের যে সম্পদগুলো চুরি হয়েছে বলে মনে করছেন, সেগুলো এখনও এই ভবনের সীমানার ভেতরেই আছে। পাহারাদার এই কথা শুনে তাচ্ছিল্যের হাসি হাসল, কিন্তু ঠিক সেই মুহূর্তেই ব্যাংকের ভেতরকার বিপদাশঙ্কা বা অ্যালার্মের শব্দটা যেন দ্বিগুণ হয়ে গেল, আর এই রহস্যময় পরিস্থিতির মাঝেই গল্পের এক নতুন বাঁক শুরু হল। পাহারাদারের সেই অবজ্ঞার হাসি তখনও পুরোপুরি মিলায়নি। তখনই ভেতর থেকে একজন নারী কর্মকর্তা হন্তদন্ত হয়ে বেরিয়ে এলেন। তার চোখে মুখে ছিল চরম উৎকণ্ঠা এবং হাতে ছিল অসংখ্য ফাইলের স্তূপ। তিনি ছিলেন ব্যাংকের সিনিয়র অফিসার অঞ্জলি বর্মা। গত আধা ঘন্টা ধরে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আইটি টিমের মাঝে মধ্যস্থতা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলেন। অঞ্জলির নজর হঠাৎ ফুটপাথের সেই নোংরা কিশোর কবিরের উপর পড়ল। তিনি স্থির হয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, তুমি এইমাত্র কি বললে? টাকাকে এখানেই আছে? তার কণ্ঠে কিছুটা কঠোরতা থাকলেও চোখের পাতায় ক্লান্তির ছাপ স্পষ্ট ফুটে উঠেছিল। পাহারাদার সাথে সাথে বলে উঠল, ম্যাডাম, এই আবর্জনা কোরানে ছেলেটা পাগল, ও শুধু শুধু মিথ্যে কথা বলে সময় নষ্ট করছে। কবির তার মাথাটা একটু নিচু করে ধীরস্থিরভাবে বলল, শ্রদ্ধেয়া ম্যাডাম, আপনাদের টাকাগুলো কোনো ইন্টারনেটের মাধ্যমে বাইরে যায়নি। ব্যাংকের সিস্টেম নিজেই টাকার রাস্তাটা কৌশলে ঘুরিয়ে দিয়েছে। যদি এখনই উপযুক্ত ব্যবস্থা না নেওয়া হয়, তবে আগামী 3 ঘন্টা পর সেই টাকার ডিজিটাল অস্তিত্ব চিরতরে মুছে যাবে এবং তা আর কখনোই ফিরে পাওয়া সম্ভব হবে না। অঞ্জলি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, তুমি এসব জটিল কারিগরি বিষয় জানলে কি করে? কবির আত্মবিশ্বাসের সাথে উত্তর দিল, ম্যাডাম, আপনাদের ব্যাংকের ব্যাকআপ সার্ভারের ফ্যানটা প্রতি 30 সেকেন্ডে 1 সেকেন্ডের জন্য স্থির হয়ে যাচ্ছে। এটা তখনই সম্ভব হয় যখন ইন্টারনাল লোড ইচ্ছাকৃতভাবে ভিন্ন পথে ঘোরানো হয়। এটা বাইরের কেউ চুরি করেনি ম্যাডাম, এটা একটা সিস্টেমের ভেতরকার ট্র্যাপ বা ফাঁদ। অঞ্জলি মনে মনে কিছুটা চিন্তা করলেন। ভেতরে আইটি হেড তখন চিৎকার করে বলছিলেন যে ডেটা কোন দিকে যাচ্ছে তারা বুঝতে পারছেন না। পুলিশ আর মিডিয়াও যে কোনো সময় সেখানে পৌঁছে যাবে। অঞ্জলি পাহারাদারের দিকে তাকিয়ে সরাসরি নির্দেশ দিলেন, ওকে ভেতরে নিয়ে এসো, আমার সাথেই আসবে। কবির তার জীবনে প্রথমবার সেই বিশাল রাজপ্রাসাদ তুল্য ব্যাংকের ভেতরে কদম রাখল। ভেতরে এয়ার কন্ডিশনারের হিমশীতল হাওয়া তার গায়ে লাগতেই সে কিছুটা শিউরে উঠল। মেঝেটা এতটাই স্বচ্ছ আর চকচকে ছিল যে নিজের ময়লা পায়ের ছাপ দেখে সে অত্যন্ত লজ্জাবোধ করছিল। ব্যাংকের অন্যান্য কর্মচারীরা তাকে দেখে কানাঘুষা শুরু করে দিল। এই ভবঘুরে নোংরা ছেলেটা আমাদের উদ্ধার করবে নাকি? কবির এসবে কান না দিয়ে অঞ্জলির সাথে আইটি ফ্লোরে গেল। সেখানে বড় বড় স্ক্রিনে লাল রঙের শত শত লাইন আর সংখ্যা প্রচণ্ড গতিতে ওঠানামা করছিল। আইটি প্রধান রাগত স্বরে বলে উঠলেন, অঞ্জলিজি, এই মুহূর্তে আমাদের হাতে কোনো সময় নেই, এসব ফালতু রসিকতা বন্ধ করুন। কবির শান্তভাবে স্ক্রিনগুলোর দিকে একবার তাকালো এবং সাথে সাথে বলে উঠল, আপনারা একদম ভুল জায়গায় খুঁজছেন। আসল যে পথ দিয়ে টাকাগুলো যাচ্ছে সেটাকে একটা ফেক কোড দিয়ে ঢেকে রাখা হয়েছে। কবিরের কথা শুনে পুরো ঘরটা এক নিমেষে নিস্তব্ধ হয়ে গেল। কেউ একজন বিদ্রূপের সাথে বলল, এই পিচ্চি ছেলে এখন আমাদের কাজ শেখাবে। কবির তাতে বিচলিত না হয়ে স্ক্রিনের কোণে একটা ছোট টাইম স্ট্যাম্পের দিকে ইশারা করে বলল, আপনারা কি খেয়াল করেছেন, প্রতিবার লেনদেনের 1 সেকেন্ড আগে ঘড়ির সময়টা কিছুটা পিছিয়ে যাচ্ছে। এটা কোনো মানুষের হাত দিয়ে করা সম্ভব নয়, এটা একটা অটোমেটেড অ্যালগোরিদম। আইটি প্রধান যখন ঝুঁকে পড়ে সেটা দেখলেন, তার চেহারা পুরো ফ্যাকাশে হয়ে গেল এবং তিনি অস্ফুট স্বরে বললেন, এটা তো বাস্তবিকই অসম্ভব। কবির প্রথমবারের মতো মাথা উঁচু করে সকলের চোখের দিকে তাকিয়ে বলল, এটা অসম্ভব নয় স্যার। যিনি এই অপকর্মটি করেছেন তিনি টাকাগুলো ব্যাংক থেকে বাইরে পাঠাননি, বরং তিনি ব্যাংককে নিজের সিস্টেমের সাথেই লড়াই করতে বাধ্য করেছেন।
অঞ্জলি তখন কম্পিত গলায় জিজ্ঞেস করলেন, তবে কি আমাদের এই আমানতগুলো ফিরে পাওয়ার কোনো সম্ভাবনা আছে? কবির মাথা নেড়ে বলল, হ্যাঁ আছে, তবে অনেক দ্রুত পদক্ষেপ নিতে হবে। আমাকে একটা কম্পিউটার দিন যাতে ইন্টারনেট সংযোগ নেই কিন্তু লোকাল নেটওয়ার্কে ঢোকার অ্যাক্সেস আছে। সবাই একে অপরের দিকে তাকাচ্ছিল, কিন্তু পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে তারা কবিরকে একবার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিলেন। কবির কিবোর্ডে আঙুল রাখল। তার হাতগুলো নোংরা হলেও টাইপ করার গতি ছিল বিদ্যুতের মতো। আইটি টিমের অভিজ্ঞ ব্যক্তিরা স্ক্রিনে উঠতে থাকা কমান্ডগুলো পড়ে কিছুই বুঝতে পারছিলেন না। একজন ইঞ্জিনিয়ার চুপি বললেন, এই কমান্ডগুলো তো আমাদের অফিসিয়াল ম্যানুয়ালেও নেই, ওই রাস্তার খবর জানল কি করে? কবির কাজ করতে করতে বলল, টাকাটা কোনো অ্যাকাউন্টে নেই স্যার, টাকাটা একটা শ্যাডো ভলিউমে বা ছায়া কোঠায় আটকে আছে। সিস্টেম যখন মনে করে কেউ তাকে ধোকা দেওয়ার চেষ্টা করছে, তখন সে নিজেই এই লুকানো রাস্তাটি তৈরি করে ফেলে। আসলে এটা সিস্টেমের কোনো পূর্বনির্ধারিত ফিচার নয়, এটা হলো যান্ত্রিক মস্তিষ্কের এক গভীর ভয়। সময় ক্রমশ ফুরিয়ে আসছিল। স্ক্রিনে বড় বড় অক্ষরে সতর্ক বার্তা দেখা গেল, ডেটা কলাপস ইন 17 মিনিটস। কবির এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল। তাকে তার মায়ের সেই প্যাটার্নগুলো মনে করতে হবে। সে কিবোর্ডে এক নতুন বিন্যাস টাইপ করল। 10 মিনিট বাকি থাকতেই ব্যাংকের ভেতরে এক অদ্ভুত আওয়াজ পাওয়া গেল। কবির বলল, এখন টাকাগুলো সেই পথেই ফিরে আসবে যেভাবে ভয় প্রবেশ করেছিল। আইটি প্রধান অবাক হয়ে লক্ষ্য করলেন যে স্ক্রিনে ট্রাস্ট ইন্ডেক্স বা বিশ্বাসের সূচক হুঁ হুঁ করে বাড়ছে। কবির একটা কমান্ড দিয়ে ব্যাংকের সমস্ত ইলেকট্রিক সংযোগ 30 সেকেন্ডের জন্য বিচ্ছিন্ন করার অনুরোধ জানালো। সবাই শিউরে উঠল, কিন্তু অঞ্জলি সাহসী সিদ্ধান্ত নিয়ে বললেন, সব বন্ধ করে দাও। 30 সেকেন্ড পর যখন বিদ্যুৎ ফিরে এলো, দেখা গেল 500 কোটি টাকা পুরোপুরি সুরক্ষিতভাবে ব্যাংকের হিসাবে ফিরে এসেছে। এরপর দেখা গেল এই সুকৌশলী চুরির পেছনে ব্যাংকেরই একজন বড় কর্মকর্তার হাত ছিল। তাকে সাথে সাথে নিরাপত্তা বাহিনীর হাতে সোপর্দ করা হলো। কবির কাজ শেষে নিঃশব্দে নিজের চটের বস্তাটা কাঁধে নিল এবং দরজার দিকে হাঁটতে শুরু করল। অঞ্জলি তাকে থামিয়ে দিয়ে বললেন, কবির, তুমি আজ আমাদের শুধু সম্পদ নয়, আমাদের সম্মান বাঁচিয়েছ, তোমাকে আমরা অনেক বড় পুরস্কার দেব। কবির তার সেই নির্মল হাসিটা দিয়ে বলল, ম্যাডাম, যদি দিতেই চান তবে আমার মতো পথে থাকা শিশুদের জন্য এমন একটা সিস্টেম বা ব্যবস্থা তৈরি করুন যাতে আমাদের কাউকে অস্পৃশ্য মনে করা না হয়। আমানত শুধু টাকা নয় ম্যাডাম, আমাদের মতো মানুষগুলো এক একটা আমানত। কবির ফুটপাথের সেই চেনা ভিড়ে হারিয়ে গেল, কিন্তু সেই দিন থেকে অ্যাপেক্স ব্যাংকের দেয়ালে আর কোনো পাহারাদার তাকে ধমক দেয়নি। ব্যাংক কর্তৃপক্ষ পথ শিশুদের জন্য এক বিশেষ কারিগরি স্কুল চালু করল, যার প্রধান নির্দেশক করা হলো কিশোর কবিরকে। শহরটি এখন আর তার নোংরা হাত দেখে না, বরং সবাই তার সেই প্রখর বুদ্ধির তারিফ করে।